রিচ ড্যাড পুর ড্যাড আপনারা শুনছেন বাংলা অডিও বুক রিচ ড্যাড পুর ড্যাডের আমরা এর আগে 9টি 8টি অধ্যায় শেষ করেছি। আজকে হচ্ছে নবম অধ্যায়। তো নবম অধ্যায়ে আমরা দেখব শুরু করা নিয়ে। এই বইটির মূল বিষয় হচ্ছে ধনীরা তাদের সন্তানদের টাকা পয়সার ব্যাপারে কী শেখায় যা গরিব আর মধ্যবিত্ত শ্রেণীর শেখায় না। তো এই বইটি যারা প্রথম থেকে শুনেননি অবশ্যই এই অডিও বুকটি শুনবেন। আর অডিও বুক আপনাকে অনেক সহযোগিতা করবে, কারণ হচ্ছে অডিও বুক আপনার সময় বাঁচাবে, আপনার অর্থ বাঁচাবে। আর যারা বই পড়তে পছন্দ করেন সময় পান না, তাদের জন্য হচ্ছে অডিও বুকটি, এবং আপনার জ্ঞান অর্জন হবে। তো আশা করি আমাদের ওই বইটি আপনারা শুনবেন। তো আজকে চলুন আমরা চলে যাই নবম অধ্যায়ে। নবম অধ্যায় হচ্ছে শুরু করা। তো শুরু করা আমরা এই তো পড়বে আমাদের আজকে দেখব নবম অধ্যায় শুরু করা। আমি যদি বলতে পারতাম ধন অর্জন করা আমার কাছে সহজ ছিল, সেটা ভুল হতো, সেটা ভুল বলা হতো। তাই আমি কিভাবে শুরু করব এই প্রশ্নের উত্তর আমি প্রতিদিন যে চিন্তাধারার মধ্যে দিয়ে চলি সেই প্রস্তাবই দিই। বড় মাপের কেনাবেচা খুঁজে পাওয়া সত্যি খুব সোজা, সে ব্যাপারে আমি প্রতিশ্রুতি দিতে চাই। এটা অনেকটা বাইক চালানোর মতো, কিছুক্ষণ এদিক ওদিক অনিশ্চিতভাবে চালানোর চেষ্টা করার পর ব্যাপারটা আয়ত্তে আসে। তবে অর্থের ব্যাপারে অবশ্যই এই টাল সামলানোর দৃঢ় নিশ্চয়তা প্রচেষ্টা সম্পূর্ণ ব্যক্তিগত এক চেষ্টা। জীবনে একটিমাত্র সুবর্ণ সুযোগ খুঁজে বার করার জন্য অসামান্য অর্থগত প্রতিভা থাকা প্রয়োজন। আমার বিশ্বাস আমাদের প্রত্যেকের মধ্যে এক প্রতিভাধর ব্যক্তি আছে। সমস্যা হচ্ছে যতক্ষণ না সেই আর্থিক প্রতিভাকে জাগানো যায় ততক্ষণ সেটা আমরা বুঝতে পারি না, কারণ সেটা সুপ্ত। আমরা সবাই তো জানি যে আমাদের সংস্কৃতি আমাদের শিক্ষা দেয় অর্থই সমস্ত অনর্থের মূল। এটা আমাদের এমন এক পেশা শিখতে উৎসাহিত দিয়েছে যাতে আমরা অর্থের জন্য কাজ করতে পারি, অথচ অর্থের দ্বারা কীভাবে আমাদের পরিশ্রম করানো যায় তা শেখাতে পারে না। এটা আমাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করার শিক্ষা দেয়, কারণ যখন আমাদের কর্মজীবন শেষ হবে কোম্পানি বা গভর্নমেন্ট আমাদের ভার নেবে। আসলে আমাদের সন্তানরা যারা এই ধরনের স্কুলের পাঠ্যক্রম শিক্ষা পেয়েছে তাদের শেষে এই ব্যয়ভার বহন করতে হয়। পরিশ্রম করে কাজ করো, অর্থ উপার্জন করো, আর খরচ করো, আর কম পড়লে লোকের কাছে টাকা ধার করো। এই উপদেশ এখনও দেওয়া হয়। দুর্ভাগ্যবশত পাশ্চাত্যের জগতের 90% এখনও এতে বিশ্বাসী, কারণ কাজ খুঁজে পাওয়া আর পয়সার জন্য কাজ করা তুলনামূলকভাবে সোজা। আপনি যদি এই লোকদের একজন না হন তাহলে আমি আপনাদের নিম্নলিখিত 10টা পদক্ষেপ অনুসরণ করতে প্রস্তাব দিতে পারি যা আপনার আর্থিক প্রতিভাকে জাগিয়ে তুলবে। আমি নিজেই আপনার সেই পদক্ষেপের অনুসরণ করি। যদি আপনি এর মধ্যে মাত্র পেশা শিখতে উৎসাহ দিয়েছে যাতে আমরা অর্থের জন্য কাজ করতে পারি, অথচ অর্থের দ্বারা কিভাবে আমাদের পরিশ্রম করানো যায় তা শেখাতে পারি না। এটা আমাদের আর্থিক ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে বারণ করার শিক্ষা দেয়, কারণ যখন আমাদের কর্মজীবন শেষ হবে কোম্পানি অথবা গভর্নমেন্ট আমাদের ভার নেবে। আসলে আমাদের সন্তানরা যারা এই ধরনের স্কুলে পাঠ্যক্রম শিক্ষা পেয়েছে তাদেরই শেষে এই ভার বহন করতে হয়। পরিশ্রম করে কাজ করো, অর্থ উপার্জন করো, আর খরচ করো, আর কম পড়লে লোকের কাছে টাকা ধার করো। এই উপদেশ এখনও দেওয়া হয়। দুর্ভাগ্যবশত পাশ্চাত্যের জগতের 90% এখনও এতে বিশ্বাসী, কারণ কাজ খুঁজে পাওয়া আর পয়সার জন্য কাজ করা তুলনামূলকভাবে সোজা। আপনি যদি এই লোকদের একজন না হন তাহলে আমি আপনার নিম্নলিখিত 10টা পদক্ষেপ অনুসরণ করার প্রস্তাব দিতে পারি যা আপনার আর্থিক প্রতিভাকে জাগিয়ে তুলবে। আমি নিজে আপনার সেই পদক্ষেপগুলোর অনুসরণ করি। যদি আপনি এর মধ্যে মাত্র কয়েকটা অনুসরণ করতে পারেন খুবই ভালো। আপনি যদি তা
না চান নিজের মতো করে পদক্ষেপ বেছে নিন। আমি নিশ্চিত যে আপনার নিজের তালিকা তৈরি করার যথেষ্ট ক্ষমতা আছে ও অর্থগত প্রতিভা আছে। আমি যখন পেরুতে ছিলাম, একজন ৪৫ বছর বয়সী সোনার খনির সন্ধানীকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি সোনার খনি খুঁজে পাবেন এই বিষয়েতে নিশ্চিত থাকেন কি করে। তিনি উত্তর দিয়েছিলেন, চারপাশে সর্বত্র সোনা আছে, বেশিরভাগ লোক সেটা দেখার প্রশিক্ষণ পায়নি। আমি বলি সেটা সত্যি। রিয়েল এস্টেটের ক্ষেত্রে আমি একদিন ৪-৫টা অসাধারণ সম্ভাবনাযুক্ত কেনাবেচার খবর নিয়ে আসতে পারি। সেখানে সাধারণ মানুষ কিছুই পাবে না, এমনকি একই পাড়ার খোঁজ করলেও ব্যর্থ হবে, কারণ তারা আর্থিক প্রতিভার গড়ে তোলার জন্য সময় দেয়নি। আপনার ভগবান প্রদত্ত ক্ষমতাকে জাগিয়ে তোলার জন্য আমি নিম্নলিখিত 10টা পদক্ষেপের প্রস্তাব দিচ্ছি। এই ক্ষমতার উপর শুধু আপনার নিয়ন্ত্রণ থাকে, অন্য কেউ সেটা করতে পারে না। 1 নম্বরে, আমার চাই বাস্তবের থেকেও বড় একটা কারণ, প্রাণশক্তি। আপনি যদি বেশিরভাগ লোককে জিজ্ঞাসা করেন তারা ধনী হতে চায় কিনা অথবা আর্থিকভাবে স্বাধীন হতে চায় কিনা, তারা বলবে হ্যাঁ, কিন্তু তারপর বাস্তব তারা দেখে রাস্তাটা সুদীর্ঘ ও সুউচ্চ। এর থেকে শুধু পয়সার জন্য কাজ করা এবং উদ্ধত টাকা ব্রোকারের হাতে দিয়ে দেওয়া সহজতর মনে হয়। আমার একবার এক তরুণীর সাথে দেখা হয়েছিল যার স্বপ্ন ছিল ইউএস এর অলিম্পিক টিমের হয়ে সাঁতার কাটা। বাস্তবে তাকে প্রতিদিন সকাল 4টের সময় উঠে স্কুলে যাওয়ার আগে 3 ঘন্টা সাঁতার কাটতে হতো। সে শনিবার রাত্রিরে তারা বন্ধুদের সাথে পার্টি করতে পারতো না, তাকে পড়াশোনা করতে হতো আর বাকি সকলের মতন ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করতে হতো। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই অতি মানবিক উচ্চাসা আর বলিদানে কে তাকে বাধ্য করেছে, ও সহজভাবে উত্তর দিয়েছে, আমি এটা নিজের জন্য করি আর যাদের আমি ভালোবাসি তাদের জন্য করি। এই ভালোবাসায় আমাকে সব বাধা আর ত্যাগের ওপর উঠতে সাহায্য করে। এটা একটা কারণ আর একটা লক্ষ্য। আমি কি চাই আর কি চাই না, এই দুই মিলিয়েই তৈরি। যখন লোকেরা আমার জিজ্ঞাসা করে আমার ধনী হতে চাওয়ার কি কারণ, আমি বিনয়ের সঙ্গে বলি এটা একটা গভীর আবেগপ্রবণ চাওয়া আর না চাওয়ার মিশ্রণ। কয়েকটা উদাহরণ দেই। প্রথমে না চাওয়াগুলো, কারণ সেগুলো চাওয়া সৃষ্টি করে। আমি সারা জীবন কাজ করতে চাইনি। বাবা মা যা আকুলভাবে কামনা করেছিলেন কিন্তু তা আমি চাইনি, যেমন চাকরির সুনিশ্চয়তা আর মফস্বলে একটা বাড়ি। আমি একজন কর্মচারী হতে চাইনি। আমার বাবা কখনো আমার ফুটবল ম্যাচ দেখতে পেতেন না, কারণ তিনি তার কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এটা আমি মোটেই পছন্দ করতাম না। আমার বাবা সারা জীবন এত পরিশ্রম করার পর যখন মারা গেলেন, সরকার তার কষ্ট করে অর্জিত কয়েকটা অর্থ নিয়ে নিলেন। এটাও আমি ঘৃণা করতাম। তিনি এত পরিশ্রম করে কাজ করে উপার্জনের টাকা কোনো ওয়ারিসদের দিয়ে যেতে পারেননি, কিন্তু ধনীরা তা করে না। তারা পরিশ্রম করে কাজ করে এবং ছেলে মেয়েদের সেটা দিয়ে দেয়। এখন চাওয়াগুলোর কথা বলি। আমি পুরো পৃথিবী ঘুরে বেড়ানোর জন্য মুক্ত হতে চাই এবং যে ধরনের জীবনযাত্রা আমি ভালোবাসি সেই রকম করে বাঁচতে চাই। আমি অল্প বয়সেই এটা করতে চাই। সোজা কথা, আমি মুক্ত হতে চাই। আমি আমার জীবন এবং আনার সময়ের উপর নিয়ন্ত্রণ রাখি। আমি পয়সাকে আমার জন্য কাজ করাতে চাই। এইগুলো আমার সুগভীর অনুভূতিগত কারণ। আপনারগুলো কি? যদি সেগুলো দৃঢ়ভাবে যথেষ্ট, কিন্তু এই গভীর আবেগময় কারণগুলো আমাকে আবার উঠে দাঁড় করিয়েছে এবং সামনে এগিয়ে নিয়ে যায়। আমি 40 বছরের মধ্যে মুক্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমার 740 বছর বয়স লেগেছিল মুক্ত হতে, এবং তার সঙ্গে আমার অনেক কিছু শেখার অভিজ্ঞতা হয়েছিল। যেমন আমি বলেছি যে আমি যদি বলতে পারতাম এটা সহজ, তবে এটা ছিল না, তাই বলে শক্তও ছিল না।
কিন্তু কোনো দৃঢ় কারণ বা উদ্দেশ্য না থাকলে জীবনে যে কোনো জিনিসই শক্ত মনে হয়। আপনার যদি কোনো দৃঢ় কারণ না থাকে তাহলে আর বেশি এগোনো অর্থহীন, এটা খুব ভারী বলে মনে হতে পারে আপনার। 2 নম্বরে আমি প্রতিদিন বেছে নিই। মনোনয়ন করার ক্ষমতা স্বাধীন দেশে বসবাস করার এটাই প্রধান কারণ। আমরা চাই মনোনয়ন করার ক্ষমতা। আর্থিকভাবে প্রতিটি ডলার হাতে পাওয়া মাত্র আমরা মনোনয়নের ক্ষমতা অর্জন করি। অর্থাৎ ভবিষ্যতে আমরা ধনী, গরিব, মধ্যবিত্ত কোনো শ্রেণীর হব, সেটা খুঁজে নেওয়ার অভ্যাস অর্জন করি। আমাদের খরচ করার অভ্যাস আমাদের ব্যক্তিত্ব প্রতিফলিত করে। স্বাভাবিকভাবে গরিব লোকদের খরচ করার অভ্যাসও কম। আমি যখন ছোট ছিলাম আমার একটা সুযোগ ছিল, আমি মনোপলি খেলতে ভালোবাসতাম। যদি কেউ আমাকে বলেনি যে মনোপলি শুধু বাচ্চাদের জন্য, তাই আমি খেলাটা পূর্ণবয়স্ক হিসাবেও খেলেছি। আমার একজন ধনবান বাবা ছিলেন, তিনি আমাকে শেখাতে চেয়েছিলেন যে কিভাবে আমাকে সত্যিকারের সম্পত্তি সংগ্রহ করতে হবে। আমার প্রিয় বন্ধু মাইককেও একটা সম্পত্তির তালিকা দেওয়া হয়েছিল, কিন্তু তাকে বেছে নিতে হয়েছিল এটা কিভাবে রাখা যায় সেটা শেখার উপায়। অনেক ধনী পরিবার পরবর্তী প্রজন্মকে ভালো তত্ত্বাবধায়ক প্রশিক্ষণ দেওয়া হয় না। বেশিরভাগ লোক ধনী না হয়েই বেছে নেয়। 90% জনতার কাছে ধনী হওয়া ভীষণ ঝামেলা ব্যাপার, তাই তারা এইসব কথা আবিষ্কার করে। আমার অর্থের আগ্রহ নেই, অথবা কখনো ধনী হব না, অথবা আমাকে দুশ্চিন্তা করতে হবে না, আমি এখনও তরুণ আছি, অথবা যখন আমার কিছু পয়সা হবে তখন ভবিষ্যৎ নিয়ে চিন্তা করব, অথবা আমার স্বামী স্ত্রী আমাদের আর্থিক দিকটা সামলায়। এই ব্যাখ্যাগুলোর সমস্যা হচ্ছে যারা এভাবে চিন্তা করে বেছে নিয়েছে তারা দুটো জিনিস থেকে বঞ্চিত থাকে। প্রথম হচ্ছে আপনার অমূল্য সম্পদ, সময় আর শেখার সুযোগ। অর্থাভাব কখনোই না শেখায় অজুহাত হয়ে ওঠা উচিত নয়। আমাদের সময় ও অর্থের কিভাবে সদ্ব্যবহার করব, কি শিখব প্রতিদিন, সেসব বিকল্প বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতে হয়। একেই বলে বেছে নেওয়ার ক্ষমতা। বেছে নেওয়ার বা মনোনয়নের সুযোগ আমরা সবাই পাই। আমি ধনী হওয়া বেছে নিয়েছি, প্রতিদিন এই সিদ্ধান্তই বেছে নিই। প্রথমে শিক্ষা বিনিয়োগ করুন। বাস্তবে সত্যিকারের একটা মাত্র সম্পত্তি আপনার আছে, তা হলো আপনার বুদ্ধি। এটা হলো সবথেকে ক্ষমতাশালী অস্ত্র যার উপর আমরা কর্তৃত্ব করতে পারি। যেমন আমি মনোনীত করার ক্ষমতা সম্পর্কে বলছি, বয়স বুদ্ধির সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেকেই মননের সুযোগ পাই। আপনি সারাদিন এমটিভিতে দেখতে পারেন, অথবা গল্প ম্যাগাজিন পড়তে পারেন, অথবা কোনো মৃৎশিল্প শেখার ক্লাস যেতে পারেন, যা বেছে নিতে পারেন আর্থিক পরিকল্পনার ক্লাসে। আপনি নিজে বেছে নিন। বেশিরভাগ লোক সরলভাবে বিনিয়োগ করে, বিনিয়োগ সম্বন্ধে শিক্ষা লাভের বিনিয়োগ করে না। আমার এক ধনী বান্ধবীর বাড়িতে একবার সম্পত্তি চুরি হয়ে গিয়েছিল। চোরেরা তার টিভি, ভিসিআর নিয়ে গিয়েছিল, অথচ উনি যে বইগুলো পড়তেন সেগুলো ছেড়ে গিয়েছিল। কাজে আমরা সবাই মনোনয়ন করতে পারি। আবার 90% লোকেরা টিভি কেনা আর মাত্র 10% ব্যবসায় বই বা বিনিয়োগ বিষয়ে রেকর্ড কেনে। তাহলে আমি কি করব? আমি আলোচনা সবাই যাই। এই সবাই অন্তত 2 দিন যাবৎ চললে আমার ভালো লাগে, কারণ আমি ওই বিষয়বস্তুতে চিন্তামগ্ন হয়ে যেতে পছন্দ করি। 1973 সালে আমি টিভিতে দেখেছিলাম এক ভদ্রলোককে 3 দিনের একটা আলোচনা সভা বিজ্ঞাপন দিয়েছিলেন। বিষয়টা ছিল কিছু না দিয়ে কি করে একটা রিয়েল এস্টেট কেনা যায়। $385 খরচ করে সেই পাঠ্যক্রমের সাহায্যে আমিও কম করেও $2 মিলিয়ন হয়তো বা তারও বেশি রোজগার করেছি। কিন্তু আরও গুরুত্বপূর্ণ হলো, এটা আমার নতুন একটা পথের সন্ধান দিয়েছে। ওই একটা পাঠ্যক্রমে অংশগ্রহণের ফলে আমি বাকি জীবন কোনো কাজ করতে হয়নি। প্রতি বছর আমি কমপক্ষে এরকম 2টো পাঠ্যক্রমে যোগ দিই। আমি অডিও ট্যাপ খুব পছন্দ করি, কারণ আমি দ্রুত সেটা বিপরীত দিকে ঘোরাতে পারি। আমি পিটার
লিঞ্চের ট্যাপ শুনেছিলাম, উনি এমন একটা কিছু বলেছিলেন যার সাথে আমি একেবারেই একমত নই। তিনি উদ্ধত সমালোচক হওয়ার বদলে আমি শুধু রিওয়াইন্ড বোতামটা টিপে দিয়েছিলাম। আমি ট্যাপের সেই 5 মিনিটের অংশটুকু অন্ততপক্ষে 20 বার শুনেছি, হয়তো তারও বেশিবার, কিন্তু খোলা মন নিয়ে শুনতে শুনতে বুঝতে পারলাম উনি কি বলছেন এবং কেন বলছেন। এটা আমার কাছে এক জাদুর মতো ছিল। আমার মনে হচ্ছিল আমাদের সময়কার একজন সব থেকে বড় বিনিয়োগকারীর একটা দৃষ্টিভঙ্গি যেন স্পর্শ দেখতে পেলাম। তার শিক্ষার বিশাল সম্ভার এবং অভিজ্ঞতা থেকে আমি অসাধারণ গভীরতা আর অন্তর্দৃষ্টি লাভ করছিলাম। ফলে আমি আগে যেভাবে চিন্তা করতাম সেই পুরনো পন্থা আমার জানা আছে। আর ওই সমস্যা বা পরিস্থিতি পিটার কিভাবে দেখবে তাও আমার জানা আছে। আমার একটার বদলে দুটো চিন্তাধারা আছে, অর্থাৎ একটা সমস্যা বা ধারাকে বিশ্লেষণ করার একাধিক উপায় আছে এবং সেটা অমূল্য। আজ আমি প্রায় বলি এক্ষেত্রে পিটার লিঞ্চ, ডোনাল্ড ট্রাম্প অথবা ওয়ারেন বুফে অথবা জর্জ সোরসের কি করতেন, তাদের বিশাল মনঃশক্তির ক্ষমতাকে উপলব্ধি করার এটাই পথ ছিল। আর সেটা হলো বিনীতভাবে তাদের বক্তব্য শোনা। উদ্ধত অথবা সমালোচক ব্যক্তিদের প্রায় আত্মসম্মানবোধ কম থাকে এবং তারা ঝুঁকি হতে ভয় পায়। আপনি যদি নতুন কিছু শেখেন তাহলে আপনি যা শিখছেন তা পুরোপুরি বোঝার জন্য আপনার কিছু ভুল করাও স্বাভাবিক। আপনি যদি এত দূর পরে থাকেন তাহলে ঔদ্ধত্য আপনার সমস্যা নয়। ঔদ্ধত্য লোকেরা খুব কমই পড়ে অথবা ট্যাপ কেনে। কেনই বা তারা তা করবে? তারাই তো বিশ্বের কেন্দ্রস্বরূপ। প্রচুর বুদ্ধিমান লোক যারা নিজেদের ভাবনা চিন্তার সঙ্গে নতুন ভাবনা দ্বারা দ্বন্দ্ব দেখলে তর্ক করে অথবা আত্মপক্ষ সমর্থনের কথা বলে। এই ক্ষেত্রে তাদের তথাকথিত বুদ্ধি ঔদ্ধত্যের সাথে মিলে অজ্ঞতার সমান হয়। আমরা প্রত্যেকেই এই রকম লোকেদের জানি যারা উচ্চ শিক্ষিত অথবা তারা বিশ্বাস করে যে তারা বুদ্ধিমান, কিন্তু তাদের ব্যালেন্স শিট একরকম ছবি দেখায়। একজন সত্যিকারের বুদ্ধিমান লোক নতুন ভাবনাকে স্বাগত জানায়, কারণ নতুন ভাবনা আগের সঞ্চিত ভাবনায় অভিনব যোগদান করতে পারে। শোনা কথা বলার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তা যদি সত্যি না হতো তাহলে ভগবান আমাদের দুটো কান আর শুধু দুটো মুখ দিতেন না। বেশিরভাগ লোক তাদের মুখ দিয়ে চিন্তা করে নতুন ভাবনা আর সম্ভাবনাগুলোকে স্বীকার করে নিতে পারে না। তারা প্রশ্ন করার বদলে তর্ক করে। আমি আমার অর্থের বিষয়ে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি রাখি। আমি তাড়াতাড়ি ধনী হও মানসিকতায় বিশ্বাস করি না, যা বেশিরভাগ লটারি খেলোয়াড় আর ক্যাসিনো জুয়ারি করে। আমার স্টক কম বেশি হয় আর আমি শিক্ষার বৃদ্ধিতে বিশ্বাসী। অনেক কিছু শিখতে থাকি। আপনি যদি এরোপ্লেন চালাতে চান তাহলে আপনাকে আমি প্রথমে এরোপ্লেন চালানোর শিক্ষা নিতে উপদেশ দেব। যারা স্টক বা রিয়েল এস্টেট কেনেন অথবা তাদের মহামূল্য সম্পত্তি মস্তিষ্কে কখনোই বিনিয়োগ করে না, তাদের দেখে আমি অবাক হই। যেহেতু আপনি একটা কি দুটো বাড়ি কিনেছেন তার মানে এই নয় যে আপনি রিয়েল এস্টেট বিষয়ে বিশেষজ্ঞ হয়ে উঠেছেন। সাবধানে বন্ধু বেছে নিন। বন্ধুত্বের ক্ষমতা। প্রথমত, আমি আর্থিক বিবরণী দেখে আমার বন্ধু মনোনীত করি না। আমার এরকম বন্ধু আছে যারা প্রতি বছর $1 মিলিয়ন রোজগার করে। কথা হচ্ছে আমি ওদের সবার কাছে থেকে শিখি এবং আমি সচেতনভাবে ওদের কাছ থেকে শেখার চেষ্টা করি। স্বীকার করতে দ্বিধা নেই যে এমন অনেক লোক আছে যারা অর্থবলের জন্যই আমি তাদের সঙ্গ চাই,
কিন্তু আমি কখনো তাদের অর্থ চাইনি। আমি তাদের জ্ঞানের সন্ধান করেছিলাম। কোনো কোনো ক্ষেত্রে এইসব লোকেরা যাদের অর্থ আছে তারা আমার প্রিয় বন্ধু হয়ে গেছে, কিন্তু সবাই না। কিন্তু এখানে একটা পার্থক্য দেখতে চাই। আমি খেয়াল করেছি আমাদের পয়সাওয়ালা বন্ধুরা পয়সা নিয়ে কথা বলে। আমি দম্ভ করার কথা বলি না, ওদের ওই বিষয়টা কৌতূহল আছে। আমি তাই আমি ওদের কাছ থেকে শিখি আর ওরা আমার কাছ থেকে শেখে। কিন্তু আমি যেসব বন্ধুকে জানি আর্থিকভাবে শোচনীয় অভাবের মধ্যে রয়েছে, তারা পয়সা, বিনিয়োগ অথবা ব্যবসা সম্পর্কে কথা বলতে ভালোবাসে না। তাই আমি আমার যেসব বন্ধুরা আর্থিকভাবে সংগ্রাম করছে তাদের কাছ থেকেও শিখি। এতে আমি কি করা উচিত নয় তা আমি বুঝতে পারি। আমার অনেক বন্ধু আছে যারা তার নাতিদীর্ঘ জীবনে বিনিয়োগের ডলারেরও বেশি উপার্জন করেছে। তাদের মধ্যে 3 জন এই অনুভূতি প্রকাশ করেছেন। তাদের দরিদ্র বন্ধুরা কখনোই সে জিজ্ঞাসা করেনি তারা কিভাবে এটা করলেন। তারা সাধারণত হয়তো ধার অথবা চাকরি অথবা দুটোই চাইতে এসেছেন। সাবধান বাণী, গরিবরা অথবা ভীতুকে কখনোই শুনবেন না। আমার এরকম ভীতু বন্ধু আছে এবং আমি তাদের খুব ভালোবাসি, কিন্তু তারা যেন এক একটি ছোট মুরগি। যখন অর্থের, বিশেষ করে বিনিয়োগের প্রসঙ্গ আসে, তাদের উপর আকাশ ভেঙে পড়ে। তারা সবসময় আমাদের বোঝায় যে কিছুই সফল হবে না। সমস্যা হচ্ছে লোকেরা ওদের কথা শুনে, কিন্তু যেসব লোকেরা অন্ধভাবে নৈরাজ্যজনক তথ্য মেনে নেয় তারাও আসলে ছোট মুরগি। যেমন একটা প্রবাদ আছে, এক ধরনের লোকেরা একই রকম চিন্তা করে। আপনি যদি বিনিয়োগ বিষয়ে তথ্যের স্বর্ণ খনি সিএনবিসি টেলিভিশন চ্যানেলটি দেখেন, তাহলে দেখবেন ওরা প্রায় একদল তথাকথিত বিশেষজ্ঞদের দেখায়। একজন বিশেষজ্ঞ বলবে বাজারটা ভাঙতে চলেছে, আর অন্যজন বলবে বাজারটা ফুঁপে ফেঁপে উঠবে। আপনি যদি বুদ্ধিমান হন, আপনি দুজনের কথাই শুনবেন। আপনার মস্তিষ্ক খোলা রাখুন, কারণ দুজনেই বক্তব্য যুক্তিসঙ্গত। দুর্ভাগ্যক্রমে বেশিরভাগ গরিব লোকই ছোট মুরগির কথা শুনে। আবার কিন্তু অনেকের নিকট বন্ধু আছে যারা আমাকে কোনো বিশেষ সওদা বা বিনিয়োগ করার বাধা দেওয়ার চেষ্টা করেন। কয়েক বছর আগে আমার এক বন্ধু বলেছিলেন তিনি খুবই উত্তেজিত, কারণ তিনি তার সঞ্চয়ের 6% সুদের সার্টিফিকেট পেয়েছেন। আমি বলেছিলাম আমি রাজ্য সরকারের কাছে 15% সুদ অর্জন করি। পরের দিন তিনি আমাকে একটা রচনা পাঠালেন। তাতে আমার বিনিয়োগটা যে কী রকম ভয়াবহ তা বোঝানোর চেষ্টা করা হয়েছে। অথচ আমি বহু বছর ধরেই 16% সুদ পাচ্ছি, আর তিনি পাচ্ছেন মাত্র 6%। আমি বলবো অর্থ সঞ্চয়ের পথের সব থেকে কঠিন হলো নিজের প্রতি সৎ থাকা এবং অন্যের কথা মতো না চলে স্বতন্ত্রভাবে চিন্তা ভাবনা করা। কারণ সাধারণ লোক সবচেয়ে দেরিতে পৌঁছায় এবং তাই তারাই হয় বলির পশু। যদি প্রথম পৃষ্ঠায় বড় সর্দার খবর থাকে, তাহলে বেশিরভাগ লোকই দেখা যায় বেশি দেরি হয়ে গেছে নতুন সওদাগর খোঁজ করতে। আমরা যখন সাঁতার কাটার সময় বলতাম আর একটা ঢেউ আসবে, যেসব লোকেরা তাড়াহুড়া করে এবং ঢেউয়ের কাছে দেরিতে পৌঁছায় তারাই সাধারণত নিশ্চিহ্ন হয়ে যায়। বুদ্ধিমান বিনিয়োগকারীরা বছরের সব সময় দেখে না। যদি কোনো ঢেউ বাদ পড়ে যায়, তারপরের ঢেউয়ের খোঁজে নিজেদের প্রস্তুত রাখে। তবে এটা বেশিরভাগ বিনিয়োগকারীর কাছে কঠিন ব্যাপার, কারণ যে জিনিস জনপ্রিয় নয় তাদের পক্ষে সেটা কেন বিপজ্জনক। ভীতু বিনিয়োগকারীরা বেড়ার পালের মতো চলে। কিছু বিচক্ষণ বিনিয়োগকর্তারা তাদের লাভের অংশ নিয়ে সরে যান, আর আকৃষ্ট এই সাধারণ বিনিয়োগকারীরা সেখানে আটকে পড়ে।
বিচক্ষণ বিনিয়োজক একটি বিশেষ বিনিয়োগ জনপ্রিয় হবার আগেই তা কিনে নেন। তারা জানে কেনার সময় তাদের লাভ হয়, বিক্রি করার সময় নয়। তারা ধৈর্য ধরে অপেক্ষা করে। যেমন আমি বলছি, তারা বাজারের সময় দেখে না। ঠিক সাঁতারুদের মতো তারা পরের ঢেউয়ের জন্য নিজেদের প্রস্তুত করছে। এইসব হয় ইনসাইডার ট্রেডিং। ইনসাইডার ট্রেডিংয়ের জন্য ব্যবস্থাপনাও আছে, যেগুলো আইন মাফিক। কিন্তু যেভাবে হোক এটা ইনসাইডার ট্রেডিং। শুধু একটা বিষয় লক্ষণীয়, তা হলো আপনি ভিতর বা ইনসাইড থেকে কত দূরে। ধনীর সঙ্গে বন্ধুত্বের একটা কারণ হচ্ছে ওরা ভিতরের খবর রাখে এবং সেখানে সম্পদ তৈরি করে। এটা তথ্যের ভিত্তিতে তৈরি হয়। আপনি পরবর্তী চড়া বাজারে খবর জানতে চাইলেন, কিন্তু ঢুকতে চান, আবার বাজারে মন্দা হওয়ার আগে বেরিয়ে আসতে চাইবেন। আমি বলছি বেআইনিভাবে এটা করুন, কিন্তু যত তাড়াতাড়ি আপনি জানতে পারবেন ততই আপনার ঝুঁকিতে বেশি লাভ সুযোগ। এই জন্যই প্রয়োজন বন্ধু, এবং সেটা আর্থিক বুদ্ধির পরিচয়। একটা ফর্মুলার দক্ষ হন, তারপর নতুন একটু শিখুন। দ্রুত শেখার ক্ষমতা। পাউরুটি বানানোর জন্য প্রতিটি রাঁধুনি মনে মনে হলেও একটি রন্ধন প্রণালী অনুসরণ করে। অর্থোপার্জন ক্ষেত্রেও একই কথা সত্যি। সেজন্যই অর্থকে অনেক সময় ময়দার তাল বা ডু বলা হয়ে থাকে। কথিত আছে, তুমি যা খাবে তাই তুমি হয়ে যাবে। আমি ওই একই উক্তি একটু অন্যরকমভাবে বলি। আমি বলি, তুমি যা পড়বে তুমি তাই হয়ে যাবে। অন্য কথায়, আপনি কি পড়েছেন এবং শিখছেন সে সম্বন্ধে সাবধান হন, কারণ আপনার মস্তিষ্কর ক্ষমতা এত বেশি যে আপনার মস্তিষ্ক যা ঢুকাবেন তাই হয়ে যাবে। উদাহরণস্বরূপ, আপনি যদি রান্নাবান্না সম্বন্ধে পড়াশোনা করেন, আপনার তাহলে রান্নার প্রবণতা বাড়বে। আপনি একজন দক্ষ রাঁধুনি হয়ে যাবেন। আর যদি রাঁধুনি হতে না চান, তাহলে আপনার অন্য কিছু পড়াশোনা না করে যদি রাঁধুনি হতে না চান, তাহলে আপনার অন্য কিছু পড়াশোনা করা প্রয়োজন। যেমন স্কুলের শিক্ষক শিক্ষা দেওয়ার ব্যাপারে পড়াশোনা করার পর আপনি সাধারণত শিক্ষক হয়ে যান। এরকম চলতেই থাকে। আপনার পাঠ্য বিষয়ে সাবধানতা বেছে নিন। যখন অর্থের প্রসঙ্গ আসে, সবার আছে সাধারণত এটাই প্রাথমিক ফর্মুলা থাকে। এটা তারা স্কুলে শিখেছিল, আর সেটা হচ্ছে অর্থের জন্য কাজ করুন। যে ফর্মুলাটা এই পৃথিবীতে সবচেয়ে সুস্পষ্ট, তা হলো প্রতিদিন সকালে লাখ লাখ লোক উঠে চাকরিতে যায়, অর্থ উপার্জন করে, বিলের পয়সা মেটায়, চেক বই ব্যালেন্স করে, কিছু মিউচুয়াল ফান্ড কিনে আর কাজে ফিরে যায়। এটাই প্রাথমিক ফর্মুলা বা প্রণালী। আপনি যা করছেন তাতে আপনি যদি বিরক্ত বা ক্লান্তি বোধ হয়, অথবা আপনি যদি যথেষ্ট অর্থ উপার্জন না করেন, তাহলে আপনার দরকার অর্থ উপার্জনের ফর্মুলাটা পরিবর্তন করা। অনেক বছর আগে যখন আমার বয়স 26 বছর ছিল, আমি একটা সপ্তাহান্তে ক্লাসে যোগ দিয়েছিলাম, যার বিষয়বস্তু ছিল কি করে রিয়েল এস্টেট ফোরক্লোজার বন্ধকি সম্পত্তি খালাসের অধিকার হরণ কিনতে হয়। আমি একটা ফর্মুলা শিখেছিলাম। পরের পদক্ষেপ ছিল আমি যা শিখেছিলাম সেটাকে বাস্তবে কার্যকর করার চেষ্টা। সেখানে বেশিরভাগ লোক থেমে যায়। 3 বছর ধরে যখন আমি জেরক্সের সাথে কাজ করছিলাম, আমি আমার অবসরের সময় ফোরক্লোজারের কেনায় পারদর্শী হবার শিক্ষায় কাটাতাম। এই ফর্মুলা প্রয়োগ করে আমি বেশ কয়েকজন মিলিয়ন ডলার আয় করেছি, এবং এটা মন্থর হয়ে গেছে। এবং আমি খুব সংখ্যক মানুষ এই কাজটাই করছে।
3 বছর ধরে আমি যখন জেরক্সের সাথে কাজ করছিলাম, আমি আমার অবসর সময়ে ফোরক্লোজার কেনার পারদর্শী হবার শিক্ষায় কাটাতাম। এই ফর্মুলায় প্রয়োগ করে আমি বেশ কয়েকটা মিলিয়ন ডলার আয় করেছিলাম। এখন এটা মন্তর হয়ে গেছে এবং খুব বেশি সংখ্যক মানুষ এই কাজটা করছে। তাই আমি যখন ওই ফর্মুলাতে দক্ষ হয়ে গেলাম, আমি অন্য ফর্মুলার সন্ধান চালাতে লাগলাম। বেশ কয়েকবার ক্লাসে আমি তা শিখিয়েছি, তার সরাসরি হয়তো কখনোই কাজে ব্যবহার করিনি, কিন্তু আমি সবসময় নতুন কিছু শিখিয়েছি। আমি ডেরিভেটিভ ট্রেডারদের জন্য পরিকল্পিত ক্লাসে যোগ দিয়েছি, কমোডিটি অপশান ট্রেডার্সদের ক্লাসে যোগ দিয়েছি, আবার বিশৃঙ্খলা বিশ্লেষণদের ক্লাসে যোগ দিয়েছি। আমি আমার গণ্ডির বাইরে নিউক্লিয়ার ফিজিক্স অথবা স্পেস বিজ্ঞানে পারদর্শী বিজ্ঞানীদের আলোচনায় সবাই গিয়েছি। তাই আমি অনেক শিখেছি, যা আমার স্টক, আমার রিয়েল এস্টেট বিনিয়োগকে আরও গুরুত্বপূর্ণ, আরও লাভজনক করেছে। বেশিরভাগ জুনিয়র কলেজ আর কমিউনিটি কলেজ আর্থিকভাবে পরিকল্পনা আর পুরাতনী বিনিয়োগের বিষয়ে ক্লাস হয়। প্রারম্ভিক স্তরে এগুলো বেশ ভালো। আমি সবসময় আরও দ্রুত ফর্মুলা খুঁজি। প্রায় নিয়মিত আমি একদিন এত উপার্জন করি যা অনেকে সারা জীবন করতে পারে না। আরেকটা পার্শ্বটিকা, আজকে দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে আপনি কি জানেন আর তার আর অত মূল্য নেই, কারণ প্রায় সময় আপনি যা জানেন তা হয়তো সেকেলে। আপনি কত দ্রুত শিখতে পারেন সেই দক্ষতা অমূল্য। যদি প্রচুর উপার্জন করতে সংগ্রহ করতে চান, দ্রুততার ফর্মুলা খোঁজার জন্য, প্রণালী খোঁজার জন্য এই ক্ষমতা অমূল্য। অর্থের জন্য কঠোর পরিশ্রম করা পুরাতনী প্রস্তর যুগের চিন্তাধারা। 5 নাম্বার, আগে নিজেকে পারিশ্রমিক দিন। নিয়মানুবর্তিতা ক্ষমতা। আপনি যদি নিজের উপর নিয়ন্ত্রণ আনতে না পারেন, ধনী হওয়ার চেষ্টা করবেন না। আপনি বরং মেরিন ক্রেস বা কোনো ধার্মিক সংস্থা যোগ দিতে পারেন নিজের উপর নিয়ন্ত্রণ আনার জন্য। সেক্ষেত্রে বিনিয়োগের করা অর্থহীন। অর্থ অর্জন করুন আর উড়িয়ে দিন। নিয়মানুবর্তিতার অভাবে বেশিরভাগ লটারি বিজেতারা লক্ষ লক্ষ টাকা জেতার সত্ত্বেও পূর্ব মুহূর্তে তাদের দেউলিয়া করে দেয়। লোকেদের যখন বেতন বাড়ে, তখন নিয়মানুবর্তিতার অভাব তক্ষুনি গাড়ি কিনতে বা সমুদ্র যাত্রা করতে প্ররোচিত করে। 10টা পদক্ষেপের কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বলা শক্ত, কিন্তু সব পদক্ষেপগুলোর এই গুণটি আপনার স্বভাবের অনুরূপ না হলেও এই গুণগুলোতে সুদক্ষ হওয়াটাই বোধহয় সবচেয়ে কঠিন। আমি তো বলবো যে ব্যক্তিগত নিয়মানুবর্তিতার অভাব ধনী গরিব আর মধ্যবিত্তর মধ্যে প্রভেদের প্রদান করে। সোজা কথায় বলতে গেলে, যেসব লোকের আত্মসম্মান অত্যন্ত কম এবং যাদের আর্থিক চাপ সহ্য করার ক্ষমতা কম, তারা কখনোই ধনী হতে পারে না। আমি যখন বলছি, আমার ধনবান বাবার কাছ থেকে পাওয়া একটা শিক্ষা হচ্ছে, পৃথিবী তোমার চারদিক থেকে ধেয়ে যাবে। পৃথিবীর লোকেরা চারদিকে ধোকায় পৃথিবীর লোকেদের চারদিকে ধাক্কা দেয় এবং এ কারণেই এই যে কোনো উৎপ্রেরণকারী এর কারণে প্রায় সোজা কথায় বলতে গেলে, যেসব লোকের আত্মসম্মান অত্যন্ত কম এবং যাদের আর্থিক চাপ সহ্য করার ক্ষমতা কম, তারা কখনোই ধনী হতে পারে না। আমি যেমন বলেছি, আমার ধনবান বাবার কাছে থেকে পাওয়া একটি শিক্ষা হচ্ছে, পৃথিবী তোমাকে চারদিক থেকে ধাক্কা দেবে। পৃথিবীর লোকেরা চারদিকে ধাক্কা দেয়, এর কারণ এই নয় যে অন্যেরা উৎপ্রেরণকারী। এর কারণ হলো ওই ব্যক্তির অন্তরীণ নিয়ন্ত্রণ এবং নিয়মানুবর্তিতার অভাব। যাদের মধ্যে আন্তরিক সহিষ্ণুতার অভাব থাকে,
তারা অনেক সময় স্বনিয়মানুবর্তিত লোকেদের শিক্ষিত করে তোলে। এর কারণ হলো ওই ব্যক্তির আন্তরিক নিয়ন্ত্রণ এবং নিয়মানুবর্তির অভাব। যাদের মধ্যে আন্তরিক সহিষ্ণুতার অভাব থাকে তারা অনেক সময় স্বনিয়মানুবর্তী লোকেদের শিকার হয়। আমি যে ব্যবসায়ীদের ক্লাসে পড়াই তাদের সব সময় মনে করিয়ে দিই যে তারা যেন তাদের উৎপাদিত দ্রব্য ও সেবা বা যন্ত্রপাতির উপর নিজেদের কেন্দ্রীভূত না করে বরং যে পরিচালনা দৃঢ় বাড়ানোর সময় বাড়ানোর মনোযোগ দিয়ে আপনার নিজের ব্যবসা শুরু করার জন্য 3টি সব থেকে গুরুত্বপূর্ণ পরিচালনা দক্ষতা হচ্ছে, 1 নম্বর হচ্ছে ক্যাশ ফ্লো পরিচালনা, 2 নম্বর হচ্ছে লোকেদের পরিচালনা এবং 3 নম্বর হচ্ছে ব্যক্তিগত সময়ের পরিচালনা। আমি বলবো এই 3টি পরিচালনা করার দক্ষতা শুধু ব্যবসায় নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি একজন ব্যক্তি হিসেবে অথবা পরিবারের সদস্য হিসেবে কিভাবে জীবন কাটাচ্ছেন সেখানেও যেমন তার ভূমিকা আছে, তেমনি একটা ব্যবসা দক্ষতা সংস্থা, শহর বা জাতির সেই ক্ষেত্রে এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমি বলবো এই 3টি পরিচালনা করার দক্ষতা শুধু ব্যবসায় নয়, সব ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি একজন ব্যক্তি হিসেবে অথবা পরিবারের সদস্য হিসেবে কিভাবে জীবন কাটাচ্ছেন সেজন্য যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমনি একটা ব্যবসা, দাতব্য সংস্থা, শহর বা জাতির ক্ষেত্রেও এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রতিটি দক্ষতা নিয়মানুবর্তিতা পারদর্শিতার সাথে বৃদ্ধি পাচ্ছে। আগে নিজেকে পারিশ্রমিক দেই অথবা এই বিষয়টি আমি হালকাভাবেই নেই। এর আগে নিজেকে পারিশ্রমিক দিন উক্তিটি জর্জ ক্লাসের দি রিচেস্ট ম্যান ইউ বলিয়ন এর আছে। এর লক্ষ লক্ষ কপি বিক্রি হয়েছে, কিন্তু যদি লক্ষ লক্ষ লোক এই কর্মক্ষমতা বক্তব্যটা অনায়াসে বারবার বলে, খুব কম লোকই এই উদ্দেশ্যটা মেনে চলে। যেমন আমি বলেছি, আর্থিক জ্ঞান সংখ্যা বলতে শেখায়, আরও সংখ্যাগুলো হেল্প তৈরি করতে শেখায়। একজন ব্যক্তি আয়ের স্টেটমেন্ট আর ব্যালেন্স শিট দেখে আমি আয়নাতে বুঝতে পারি যে মানুষটা উচ্চ কণ্ঠে আগে নিজেকে পারিশ্রমিক দেয় ঘোষণা করে সে সত্যি যা প্রচলন করে তাই অভ্যাসে পরিণত করে। একটা ছবি হাজিরা কথার সামান্য। সুতরাং আমরা যদি নিজেদের আগে একটা ছবি হাজার কথার সমান, কিন্তু আমরা যদি তারা নিজেদের আগে পারিশ্রমিক দেয়, তাহলে তাদের সাথে যারা দেখে না তারাই আর্থিকভাবে বিবৃতি করতে বলি। যারা বিল আগে মেটানোর মনে প্রাণে বিশ্বাস, আমি তাদের চিৎকার শুনতে পাচ্ছি, তারা সবসময় বিলের পয়সা দেয়। আমি বলছি না যে দায়িত্বহীন হন, বিলের পয়সা দেবেন না। আমি শুধু বলছি বইটাতে যা বলেছেন তাই করুন। আগে নিজেকে পারিশ্রমিক দিন, তার উপর ছবিটা সেই কাজের সঠিক অ্যাকাউন্টিংয়ের ছবি, যেটা পরে দেখানো হচ্ছে না। আমার স্ত্রী আর আমার বেশ কয়েকজন বুক কিপার্স, অ্যাকাউন্টেন্ট, আমার ব্যাংকার আছে যাদের আগে নিজেকে পারিশ্রমিক দিন সিদ্ধান্ত মেনে নিন বিরাট সমস্যা হতো, কারণ ওই সব আর্থিক পেশাদারি আসলে জড়ে যা করে তাই করে।
অর্থাৎ তাদের নিজেদের সবার শেষে বেতন দেন, তারা বাকি সবাইকে আগে বেতন দেন। হচ্ছে ক্যাশ ফ্লো অনেক কম ছিল, তাও আমি আমাকে আগে বেতন দিয়েই তারপর অ্যাকাউন্টেন্টে আর প্রিয় কিপার ভয়ে চিৎকার করছেন, ওরা আপনাকে তাড়া করবে, IRS আপনাকে জেলে নিয়ে যাবে, আপনি আপনার ক্রেডিট রেটিং নতুন করবেন, ওরা বিদ্যুৎ কেটে নেবে, আপনি তাও আগে নিজেকে পারিশ্রমিক দিয়েছেন। তাও আমি আমাকে আগে বেতন দিচ্ছি, আমার অ্যাকাউন্টেন্টে খুব আর বুককিপার ভয়ে চিৎকার করছেন, এরা আপনাকে তাড়া করবে, IRS আপনাকে জেলে নিয়ে যাবে, আপনি আপনার ক্রেডিট রেটিং নষ্ট করবেন, ওরা বিদ্যুৎ কেটে নেবে, আমি তাও আগের নিজেকে পারিশ্রমিক দিয়েছি। কেননা আপনি জিজ্ঞাসা করবেন, কারণ সেটাই তো রিচেস্ট ম্যান ইন বেবিলিয়ন গল্পটা। নিয়মানুবর্তিত আর আন্তরিক সহিষ্ণুতার ক্ষমতা অমার্জনীয় ভাষায় সাহস বলা হয়। যেমন আমি যখন ধনবান বাবার সঙ্গে প্রথমেই রোজা করছিলাম, তিনি শিখিয়েছিলেন বেশিরভাগ লোক তাদের চারিপাশে থেকে ধাক্কা খাওয়ার জন্য তৈরি হয়, এই জন্য বিল সংগ্রহকারী ফোনে করে ভয়াবহ দেখায়, টাকা দাও, না হলে তাই আপনি পয়সা দেখে আর নিজেকে মাইনে দেয় না। কেন আপনি জিজ্ঞাসা করবেন, কারণ সেটাই যে রিচেস্ট ম্যান ইন বেবিলনের গল্পটা। সেই নিয়মানুবর্তিতেই তার আর আন্তরিক সহিষ্ণুতার ক্ষমতা। অমর্যাদীয় ভাষায় সাহস বলা হয়। আপনি এখন ধনবান বাবার সঙ্গে প্রথমে কাজ করছিলেন, তিনি শিখিয়েছিলেন বেশিরভাগ লোক চারপাশ থেকে ধাক্কা খাওয়ার জন্য তৈরি থাকে, একজন বিল সংগ্রহকারী ফোন করেও ভয় দেখায়, টাকা দাও, না হলে আমি তাই আপনি পয়সা দেন আর নিজেকে মাইনে দেখান। একজন সেলস ক্লার্ক বলেছেন, এই আপনার চতুর্থ কার্ডে ঢুকিয়ে নিন, আপনার রিয়েল এস্টেটের এজেন্ট বলে এগিয়ে যান, সরকার আপনার বাড়িতে একটি ট্যাক্সি ছাড়ালেন, সরকার আপনার বাড়িতে একটা ট্যাক্সের ছাড়ের অনুমতি দিচ্ছে। বইটা সত্যি এসব বিষয় নিয়ে। স্রোতের বিপরীতে যারা সাহস আর ধনী হওয়া নিয়ে। আপনি দুর্বল না হলেও অর্থের প্রসঙ্গ যখন আসে তখন অনেকেই দুর্বল হয়ে যায়। আমি বলছি না যে আপনি দায়িত্বশীল হয়ে উঠুন, আপনার ক্রেডিট কার্ড কোনো ধার নেই অথবা কোনো কারণ আমি প্রথমে নিজেকে বেতন দিই, আমি আমার আয় বুঝি ন্যূনতম, কারণ আমি সরকারকে আয়ের পক্ষে দিতে চায় না। তাই আপনার মধ্যে যারা দি সিক্রেট অফ চিফ রিচের ভিডিও দেখেছেন তারা জানেন আমার আয় এক নেভাদা সংগঠনের মাধ্যমে সম্পত্তির তালিকা থেকে আসে। আমি যদি অর্থের জন্য কাজ করি, সরকার সে অর্থ নিয়ে নেয়। যদিও আমাদের সব থেকে শেখার বিলের অর্থ
দেই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ। কঠিন আর্থিক পরিস্থিতিতে ক্রেতারা তার ধার আমার পছন্দ নয়। আমার জনতা বেশি, কিন্তু আমি তাদের জন্য ভাড়াটে। সুতরাং এখানে যখন আমি সবথেকে শেষে বিলের অর্থ দিই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ, কঠিন আর্থিক পরিস্থিতিতে পড়ি না। ক্রেতাদের ধারা আমার পছন্দ নয়। আমার বেশ কিছু ধারা যদিও আমি সবথেকে শেষে বিলের অর্থ দিই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ, কঠিন আর্থিক পরিস্থিতিতে পারি না। যদিও আমি সবথেকে শেষে বিলের অর্থ দেই, কিন্তু আমি আর্থিকভাবে যথেচ্ছ বিশ্লেষণ, কঠিন আর্থিক পরিস্থিতিতে পড়ি না। ক্রেতারা ধার আমাকে পছন্দ নয়। আমার বেশ কিছু ব্র্যাকেট হচ্ছে 90% লয়ালিটি অথবা যদিও আমি সবথেকে শেষে বিলের অর্থ দেই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ, কঠিন এবং আর্থিক পরিস্থিতি পারি না। যদিও আমি সবথেকে শেষে বিলের অর্থ দিই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ এবং কঠিন আর্থিক পরিস্থিতিতে পরবর্তীতে পারি না। ক্রেতার ধার আমার পছন্দ নয়। আমার বেশ কিছু লাইবিলিটিস আছে যা 99% জনতার কাছেও বেশি। যদিও আমি সবথেকে শেষে বিলের অর্থই দেই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ, কঠিন আর্থিক পরিস্থিতিতে পড়তে নাই। ক্রেতা ধরে আমার পছন্দ হয়। আমার বেশ কিছু লাইবিলিটিস আছে যা 99% জনতার সাথে চেয়ে বেশি, কিন্তু আমি এর অর্থ দেই না। অন্যরা আমার দায় শোধ করে। যদিও আমি সবথেকে শেষে বিলের অর্থ দিই, কিন্তু আমি আর্থিকভাবে যথেষ্ট বিচক্ষণ, কঠিন আর্থিক পরিস্থিতিতে পড়িনি। ক্রেতার ধার আমার পছন্দ নয়। আমার বেশ কিছু লাইবিলিটিস অর্থাৎ যা 99% জনতার চেয়ে বেশি, কিন্তু আমি এর জন্য অর্থ দেই না। অন্যরা আমার দায় শোধ করতে তাদের বল বাড়াতে এবং নিজেকে আগে থেকে প্রস্তুত রাখতে। 1 নম্বর নিয়ম হচ্ছে প্রথমত ঋণের জড়ানো না। যদি আমি এমন বিলাস থেকে দ্বিতীয়ত আমার টাকা কম পড়ে, আমি তখন নিজের আগে বেতন দিই। যারা ধার দেয় তাদের, এমনকি সরকারকেও, চেঁচাবার সুযোগ নেই। তারা কড়া ও কঠোর শাসনে করলে আমরা ভালো লাগে। কারণ এই লোকদের আমার একটা উপকার করে আর আমাকে আরও উপার্জন করতে প্রেরণা দেয়। আমি নিজেকে একজন বেতন দিই, পয়সাটা বিনিয়োগ করি আর যার দরকার তাদের জন্য চেঁচিয়ে দিই। আমি সাধারণত তাদের সময়তে ঋণ শোধ করতে গিয়ে চুপচাপ পড়ে সঞ্চালন খরচ থেকে বলি, যা স্টককে ভাবিয়ে
ফেলে দিই। এটা আর্থিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। কাজে নয়, সুতরাং উত্তরটা খুঁজুন।